পার্লামেন্ট একজন বিশিষ্ট ব্যক্তি, নাম বলার দরকার নাই, নাম বললে অনেক সময় তারা বিখ্যাত হয়ে যায়, অনেক সময় তারা অন্যভাবে ট্রিট করে, বলেছে যে তারা নাকি আমরা যে হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট, এর কোনো মূল্যই নাই। পুরো পার্লামেন্ট দেখলাম টেবিল চাপড়াচ্ছে খুব। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা ধরুন আপনি 2008-এর নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 18-র নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 2024-এর নির্বাচন হয়ে গেল, 300 রান করে ফেললেন বহাল তবিয়তে সরকার। ঠিক সেই মুহূর্তে ওই নির্বাচনের পর যদি 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা, কি সব শেষে দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট হয় 1 বলে 3 রান, 1 বলে 5 রান, ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে জয়সূচক রান করেন, এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনার এই যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই। এই সমস্ত কথা ঘরে বসে ওই আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপর চরম বাস্তবতা হইল জয়সূচক রান যে করেছে, বিজয়টা সে ছিনিয়ে নিয়েছে। আসেন ফুটবল খেলা, 90 মিনিটের খেলা, 2টা দল খেলা হচ্ছে, এক দল বলতেছে পুরা মাঠ নিয়ন্ত্রণ করছে একটা দল, এ দল, কিন্তু বি দল 2টা সুযোগ করে 2টা গোল দিয়ে দিয়েছে, ফাইনাল। কাজেই ওই যে গোল দিছে কিংবা রান নিছে, জয়সূচক রান বা জয়সূচক গোল, দ্যাট ইজ ফাইনাল। আপনারা ওই গোলগুলো যদি না হইতো, ওই রানটা যদি না নিত, তাহলে আপনারা এখনো ক্ষমতায় থাকতো আওয়ামী লীগ, এবং আপনারা আগামী 29 সাল পর্যন্ত আরো 100 রান করতেন। সুতরাং আপনাদের যদি এই ইন্টেনশন থাকে যে আমরা এইভাবে রান করব, ক্ষমতায় ফ্যাসিলিজম থাকবে, ইয়েস ইউ আর পারমিটেড টু ডু ইট। এই সংস্কার হয়ে যাওয়ার পর কালকে সকালে কি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে, নাকি ছাত্র শিবির ক্ষমতায় চলে আসবে, নাকি ছাত্র লীগ ক্ষমতায় চলে আসবে? ক্ষমতায় আসার সাথে এই সংস্কারের সম্পর্কটা কি? তাহলে আপনারা বাস্তবায়ন করতেছেন না কেন? যে জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রের ক্ষতি কি হয়, বিশ্বের সাথে আমাদের সম্পর্কের ক্ষতি কি হয়, জনগণের ক্ষতি কি হয়, এবং মুক্তিযুদ্ধের চেতনা চলে যায় কিনা, এই সমস্ত বিষয়গুলো যদি ক্লিয়ার করতে পারেন, বুঝাইতে পারেন, আমরা সবাই মিলে বলবো সংস্কার দরকার নাই। আর যদি বিষয়গুলো এরকম হয় যে এই সংস্কার করলে আপনাদের ক্ষমতা কুক্ষিগত করার দায়িত্ব থেকে আপনারা সরে যান, আপনার শেখ হাসিনার মতো 15 বছর ক্ষমতা থাকা নিশ্চিত করতে চান, সেগুলো হবে না, তাহলে মেহেরবানি করে আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা বাংলাদেশী হন। আমি নিশ্চিত করে বলতে পারি, যিনি বাংলাদেশী হবেন, যারা বাংলাদেশী হবেন, তাদের এই সংস্কার করার ক্ষেত্রে কোনো আপত্তি থাকবে বলে আমি মনে করি না, আমি বিশ্বাস করি না। দেশে তেলের সংকট নাই, অথচ আমরা পাম্পে গিয়ে দেখি মানুষের মিছিল। তো যাই হোক, সেই প্রসঙ্গে আমি যাচ্ছি না। একটা বিষয় এসে আমরা ঠেকছি, সেটা হলো কি, যে জুলাই সনদের বাস্তবায়ন করার জন্য যে 2025 যে আইনটা আদেশটা করা হয়েছে, সেটার কোনো আইনি ভিত্তি নাই। এই জায়গাটা নিয়েই কথাটা চলছে, আর কোনো কথা এখানে আমার মনে হয় না। সবাই একটা কথাই বলতেছে, সংসদে যারা 2/3 মেজরিটি পেয়েছে। আমরা জানি বাংলাদেশের 55 বছর যাবত যে ট্রেডিশন, 2/3 মেজরিটি যে দল পায় তার আইনের ঊর্ধ্বে উঠে যায়, কোনো সন্দেহ নাই, কোনো আইন কাজ করে না। এবং আপনি দেখবেন যে বাংলাদেশে নির্বাচিত প্রতিনিধি যারা হয়, জনপ্রতিনিধি, এমপি বলেন, মন্ত্রী বলেন, এমপি মন্ত্রী হয়ে যাওয়ার পরই তারা স্থানীয় জনগণের কাছে আতঙ্ক হয়ে যায়। আপনি একজন নির্বাচিত প্রতিনিধি যদি মানুষের কাছে আতঙ্ক হয়ে যায়, একজন মন্ত্রী যদি আতঙ্ক হয়ে যায়, তখন মানুষের ন্যাচারালি কথাবার্তা বলা বন্ধ হয়ে যায়। এখন আমি সিম্পল একটা কথা বলি, যে জুলাই বাস্তবায়ন আইনটার কথা বলা হচ্ছে 2025, আমি একটু চক্ষু বন্ধ করে কল্পনা করেন, ধরা যাক এই আইনটা হয় নাই, জাস্ট সিম্পল ভাবেন এই আদেশটা হয় নাই, এই আদেশটা নাই, কল্পনা করেন, তাহলে কি হয়? এই আদেশটা যদি নাই হয়, তাহলে তো সংবিধান মোতাবেক নির্বাচন হওয়ার কথা ছিল 8ই আগস্ট থেকে 8ই আগস্ট 2024-এর পর 7ই নভেম্বর 2024-এর মধ্যে। সংবিধানে কি বলা আছে যে এই সময় পার হওয়ার পর যখন মন চায় তখন? আপনি 2026-এ 12ই ফেব্রুয়ারি নির্বাচন করলেন কোত্থেকে? এই নির্বাচন করার বৈধতা দেওয়া হয়েছে এই জুলাই সনদ বাস্তবায়ন। সেখানে খুলতে দেখবেন এখানে শিশির মনির আছে, ব্যারিস্টার ফুয়াদ আছে, ওখানে বলা আছে জাতীয় সংসদ নির্বাচনের অর্থ এবার কি, সেটা হলো এই আদেশ জারি হওয়ার অব্যাহত পরে যে সাধারণ নির্বাচনটা হবে সেটাই জাতীয় সংসদ নির্বাচন। তার মানে কি? তার মানে সংবিধান মোতাবেক এই নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন করার সুযোগ নাই, সেটা এক্সপায়ার করছে।
যে কারণে এটা এখানে বলা। কারণ এই আইনটাকে যদি অস্বীকার করা হয়, এই আদেশটাকে যদি অস্বীকার করা হয়, তাহলে আপনার নির্বাচন নিয়ে প্রশ্ন আসবে। দ্বিতীয় কথা হইল, এই সরকারটা ছিল অন্তর্বর্তীকালীন সরকার। যে সরকার সংবিধানের মধ্যে নাই, সে সরকার এই সংবিধান চালাবে কিভাবে? এটা ভেরি সিম্পল। আপনি একটা কোম্পানির কিছু না, সেই কোম্পানির ভিতরে আপনি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নাই, তো আপনি সেই কোম্পানি চালাবেন কেমনে? এইটার ভিতরে তো বলা নাই অন্তর্বর্তীকালীন সরকারের কথা। সুতরাং সে কারণেও আপনি অন্তর্বর্তীকালীন সরকার চলেছে অন্তর্বর্তীকালীন আইনে, এবং সেই আইনটা কি উনি যেটা বলবেন সেটা চূড়ান্ত হয়েছে তাই কিন্তু, এবং সেটার বৈধতা দিছে এই জুলাই সনদের মাধ্যমে। তৃতীয় কথা হচ্ছে, আচ্ছা ধরি আমরা সব সংশোধন হয়ে গেল, সব সংশোধন যদি সংশোধন তো না, সংস্কার, এতে রাষ্ট্রের ক্ষতি কি? দেশের জনগণের ক্ষতি কি? কিংবা এই সংস্কার হয়ে যাওয়ার পর কালকে সকালে কি জামাত ইসলাম ক্ষমতায় চলে আসবে? হ্যালো, নাকি ছাত্র শিবির ক্ষমতায় চলে আসবে? নাকি ছাত্র লীগ ক্ষমতায় চলে আসবে? ক্ষমতায় আসার সাথে এই সংস্কারের সম্পর্কটা কি? তাহলে আপনারা বাস্তবায়ন করতেছেন না কেন? এইটা যদি, এই সংস্কারগুলো যদি হয়, রাষ্ট্রের ক্ষতি নাই, জনগণের ক্ষতি নাই, বিদেশের সাথে আমার সম্পর্ক নষ্ট হবে না, তাহলে সংস্কারটা করতে সমস্যাটা কোথায়? সমস্যা এক জায়গায়, সেটা কি? আপনি কুক্ষিগত করবেন সব। ইন্টেনশন ইজ নট গুড, বাট আইনের ভাষায় কি বলে? আপনি একবার মেনে নিছেন, মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আমরা এটা মেনে নিলাম, সেই মোতাবেক আপনারা গণভোট করেছেন। এই যে প্রতিশ্রুতি দেওয়া, আমার কাছে মনে হয় শিশির মনি বলবে, ব্যারিস্টার ফুয়াদ আশা সে বলবে, একবার যদি আপনি প্রতিশ্রুতি দেন, সেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। আপনাদের প্র্যাকটিক্যাল লাইফেও দেখবেন, ঘরে ফ্যামিলিকে যদি একটা কথা দেন যে এটা করব, পরে দেখলেন যে আপনার অ্যাবিলিটি নাই, ফিরে আসা কষ্ট। তার মানে কি? আইনটা কিছুই না, আপনার ইন্টেনশন। আপনি রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন, প্রধানমন্ত্রী বলছেন যে আপনারা হাতে ভোট দিবেন। এখন প্রধানমন্ত্রী কিন্তু একেবারেই নীরব। তাহলে প্রধানমন্ত্রীর কথায় মূল্যায়ন কোথায়? প্রধানমন্ত্রী কেন কথা বলছেন না? আমি দেখলাম গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলছেন পার্লামেন্টে কি, যে রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞেস করছিলেন এই অধ্যাদেশে এই স্বাক্ষর করার পর, যে আপনি কি এটা স্বাক্ষর করেছেন? উনি বলছেন, আমি স্বাক্ষর করতে পারি না, কিন্তু আমাকে পারাচ্ছে। আচ্ছা ভালো কথা, আপনাকে পারাচ্ছে। আপনি বলেন একজন রাষ্ট্রপতিকে কে বাধ্য করলো এই স্বাক্ষর দিতে? যে বাধ্য করেছেন সে তো ক্রিমিনাল অফেন্স করেছেন। ক্রিমিনাল অফেন্স যদি করেন, স্বরাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যদি বলেন, তাহলে তাকে কেন জিজ্ঞাসাবাদ করে আইনের আওতায় আনা হচ্ছে না? এক। দুই, রাষ্ট্রপতি শপথ নিছেন, আমি সকল রাগ অনুরাগের ঊর্ধ্বে থেকে আমি কাজ করব, সংবিধান রক্ষা করব, এবং কিছুদিন আগে উনি এটাও বলেছেন, আমি জীবন দিয়ে হলে সংবিধান রাখবো। তাহলে আপনি এই যে স্বাক্ষরটা করলেন, ভায়োলেশন অফ কনস্টিটিউশন। যদি আপনার স্বাক্ষর দেওয়ার রাইট না থাকে, তাহলে আপনি স্বাক্ষর করলেন কার হুমকিতে, কার ভয়ে? সেটা আপনি পারেন কিনা, এবং রাষ্ট্রপতি ক্ষমতায় থাকতে পারেন কিনা, তার যোগ্যতা নিয়ে প্রশ্ন আসছে। আপনি কি রাগ অনুরাগের ঊর্ধ্বে থাকতে পারছেন কিনা, কিংবা পারবেন কিনা? সে বলতে পারে কিনা? সবই বলেন আপনি, যেভাবেই যান। সুতরাং এটা একটা বিরাট কোশ্চেন মার্ক। বা এটা একটা রাষ্ট্র, এটা একটা সমিতি না, একটা ক্লাব না, যে আপনারা যেভাবে মন চায় সেভাবে চালালেন। আপনারা বলতেছেন, একটু আগে আমার এক ভাই বলে গেছে, আপনি ধান খেতে ঘুমিয়েছে, তারপরে যথেষ্ট নির্যাতন সহ্য করছে, তাহলে আপনাকে একটু টাচ করে না? আপনাকে স্পর্শ করে না? আপনি সেই সরকারের রাষ্ট্রপতি নিয়ে আছেন, আবার বলতেছেন আপনি ধান খেতে ঘুমিয়েছেন। আমি পার্লামেন্ট একজন বিশিষ্ট ব্যক্তি, নাম বলার দরকার নাই, নাম বললে অনেক সময় তারা বিখ্যাত হয়ে যায়, অনেক সময় তারা অন্যভাবে ট্রিট করে। বলেছে যে তারা নাকি, আমরা যে হঠাৎ করে 2 বলে 12 রান করার পর আমরা যে 300 রান করলাম, হোয়াট ইজ দ্য ইউজ অফ ইট? এর কোনো মূল্যই নাই। পুরা পার্লামেন্ট দেখলাম টেবিল চাপড়াচ্ছে খুব। আমি সেটা একটা জবাব দিতে চাই। আচ্ছা ধরুন আপনি 2008-এর নির্বাচনের পর 100 রান করতে করতে 2014 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 18 নির্বাচন হইল, তারপরে আরো 100 রান করার পর 2024-এর নির্বাচন হয়ে গেল। 300 রান করে ফেললেন বহাল তবিয়তে সরকার। ঠিক সেই মুহূর্তে, ওই নির্বাচনের পর যদি 29 সাল পর্যন্ত থাকতো, আপনারা আরো 100 রান করতেন, কিন্তু সরকার যাইতো না। সেই সময় আমরা ক্রিকেট খেলায় দেখেছি এরকম ঘটনা, কি সব শেষে দেখা যায় একজন বলার ব্যাটসম্যান লাস্ট উইকেট, হয় 1 বলে 3 রান, নয় 1 বলে 5 রান। ঠিক সেই মুহূর্তে উনি একটা 4 কিংবা 6 মেরে জয়সূচক রান করেন, এটাই চূড়ান্ত বিজয়। সুতরাং আপনার এই যে রানের কথা বলতেছেন, এগুলো চলে না রে ভাই।
এই সমস্ত কথা ঘরে বসে ওই আমরা বিভিন্ন জায়গায় বসে মুখরোচক আলাপ করতে পারি, তারপর চরম বাস্তবতা হইল